হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা একটা ছোট একটা সিরিজ শুরু করেছিলাম যে আমাদের প্রিপারেশন ফেজে কিভাবে আমরা জেনারেল স্টাডিজ, ম্যাথ, ইংলিশ, রিজনিং কিভাবে তৈরি করতে পারি তার হচ্ছে একটা 4টা পার্টে আমরা ভিডিও করব বলেছিলাম। অলরেডি তোমরা জানো যে আমরা জেনারেল স্টাডিজ নিয়ে কিন্তু আমরা এই কিভাবে নিজেকে রেডি করবে বা কিভাবে নিজেকে ধুরন্ধর বানাবে সেটা কিন্তু অলরেডি আমরা ভিডিও বানিয়েছি। সেটা কোথায় আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে তুমি লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমাদের প্লেলিস্টে স্ট্র্যাটেজি প্লেলিস্টে গেলে তুমি ওখানটাতে ওই ভিডিওটা পেয়ে যাবে। এবং প্রত্যেককে বলবো যারা ওই ভিডিওটা দেখোনি, যাদের ক্ষেত্রে এতদিন প্রিপারেশান নেওয়ার পরেও মনে হয়েছে যে স্যার আর একটাও প্রিলি পাস করতে পারেনি, বা যে সমস্ত স্টুডেন্টরা হচ্ছে আজকে নতুন তোমরা কম্পিটিটিভ ফিল্ডে এসেছো, কিভাবে প্রিপারেশান নেবে, বা যারা প্রিলি 1-2 নাম্বারের জন্য পাস করে গেলেও পরবর্তীকালে মেন্সের জন্য ফেল করে গেছো, বা কোনোদিন এরকম মনে হয়নি যে আমি তো স্যার প্রিলি ডেফিনেটলি পাস করব এবং ভালো নাম্বার নিয়ে পাস করব। এই ধরনের কনফিডেন্স যাদের মধ্যে তৈরি এখনও হয়নি, তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। আর অলরেডি তোমাদের পাশে এই সমস্ত জিনিস জানা থাকলে না দেখলেও হবে, যেভাবে প্রিপারেশান নিচ্ছ সেভাবে নিয়ে চাকরি পেয়ে যাও। এটাই হচ্ছে ভাই আমাদের মেন টার্গেট, যে চাকরি পেতে হবে আমাদেরকে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো আমাদের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অলরেডি তোমরা জেনারেল স্টাডিজের ভিডিও দেখে নিয়েছো। আজকের হচ্ছে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব, একদম বেসিক লেভেল থেকে তুমি যে কোনো লেভেলের পরীক্ষা কিভাবে অ্যাটেম্প করতে পারো, কিভাবে কোন চ্যাপ্টার তুমি আগে পড়তে পারো। অনেকের প্রশ্ন থাকে, স্যার আমার অঙ্কের স্পিড বেশি হয় না, অঙ্ক স্পিডে করতে পারি না। ক্লাসে যখন স্যার করিয়েছেন তখন তো আমি করে নিয়েছি, কিন্তু পরে আমি অঙ্ক করতে গেলে আর স্পিডে করতে পারি না। তো সেই ধরনের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে ভাই, অলরেডি আমাদের এটা তো হয়ে গেছে। এর পরে হচ্ছে আমাদের দেখো এই দুটো ভিডিও আসবে, রিজনিং সাবজেক্টে নিজেকে কিভাবে ধুরন্ধর বানাবে, এবং পার্ট 3 হচ্ছে ইংলিশ সাবজেক্টে নিজেকে কিভাবে ভালো করে তৈরি করবে। ঠিক আছে, এবং আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের ক্ষেত্রে, এবং সামহাউ এটাকে বড় বড় করে প্রমোট করা হয়েছে বিভিন্ন লোকজন বা বিভিন্ন মানে ইন্ডাস্ট্রিকে দিয়ে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলকে দিয়ে, যে বাংলার ছেলে বাংলায় পড়বে। তো স্বাভাবিকভাবে ভাই ইংলিশ সেন্ট্রালের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে তাহলে তুমি কি করবে, যেখানে ইংলিশ সাবজেক্টটা মেন সাবজেক্ট, ইংলিশ থেকে একটা 30% মতো ওয়েটেজ আছে, সেগুলোকে তুমি কি করবে? বাংলায় পড়ে নিলে ভাই সব হবে? একদমই না। ঠিক আছে, এবং আমার একটা ভিডিও বানানো আছে, দেখবে এখানে প্লেলিস্ট আই বাটনে আমি দিয়ে দেবো, যে প্রিপারেশান যদি নিতেই হয় ভাই ইংলিশেই নাও, ইংলিশ সাবজেক্টকে নেগলেক্ট করো না, তাহলে তুমি প্রত্যেক জায়গাতে হোঁচট খাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো আমরা ম্যাথ সাবজেক্টটা যেটা পড়বো সেটা তোমাকে আমি বলি, টোটাল মিলিয়ে 30 থেকে 32টা চ্যাপ্টার নিয়ে হয় ভাই ম্যাথ। ঠিক আছে, ম্যাথ তোমাকে পড়তেই হবে, প্রথম কথা হচ্ছে এটা। কারণটা কি? কারণ ম্যাথে যে পরিমাণ তুমি স্কোর করতে পারবে, তুমি হচ্ছে কম্পিটিটিভ ফিল্ডে অন্য কোনো টপিকের উপরে, ইংলিশ হতে পারে, রিজনিং হতে পারে, কিন্তু জেনারেল স্টাডিজের নিরিখে তোমাকে এই 3টে সাবজেক্টে বেস্ট হতেই হবে। ঠিক আছে ভাই, ম্যাথ, ইংলিশ এবং রিজনিং মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। 3টের সিলেবাস ইংলিশের ক্ষেত্রে তবুও একটা ভাস্ট সিলেবাস কভার করে, কিন্তু ম্যাথ এবং রিজনিং তুমি যতটা পড়বে, কোনো যদি সঠিক জায়গা থেকে তুমি গাইডেন্স নাও, তাহলে ওই যে 30টা চ্যাপ্টারের একটা একটা চ্যাপ্টারে যে 10টা 15টা করে টাইপ হয়, অ্যাডভান্স ম্যাথ অ্যারিথমেটিকের মধ্যে যে ভাগ আছে, অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা মোটামুটি চ্যাপ্টার থেকে 15-20 টাইপের হচ্ছে প্রশ্ন হয়, টাইপ অনুযায়ী বলছি। প্রত্যেক টাইপের মধ্যে সাব টাইপও হয়। সেই জন্য অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে এক একটা চ্যাপ্টার থেকে তোমাকে ভাই মিনিমাম 300 থেকে 400 প্রশ্ন তো করতেই হবে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে মিনিমাম তোমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে 200 থেকে 250 খানা প্রশ্ন করতেই হবে। প্রথম আমরা দেখে নিই যে আমাদের কি কি চ্যাপ্টারগুলো আছে, তারপরে আমরা দেখব যে আমরা ম্যাথ সাবজেক্টটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ নিজেরা ইমপ্রুভ করতে পারি, এবং কিভাবে ইমপ্রুভ করতে পারি। তোমাদের যাদের প্রশ্ন আছে, স্যার ম্যাথের স্পিড ভালো হয় না, পরীক্ষা হলে গিয়ে স্পিডে অঙ্ক করতে পারি না, সেগুলোর সলিউশনও আমরা দেখব। ঠিক আছে ভাই, দেখো ম্যাথ পুরো চ্যাপ্টারটাকে যদি আমরা দেখি, আমরা অ্যারিথমেটিক এবং হচ্ছে অ্যাডভান্স ম্যাথ এই দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, অ্যারিথমেটিকের ক্ষেত্রে দেখো তোমাদের অনেকের কাছে প্রশ্ন থাকে, বা অনেকে আমরা ইউটিউবে এসে কমেন্ট করো, স্যার কোন চ্যাপ্টার থেকে শুরু করব খুঁজে পাচ্ছি না। এটা একটা প্রশ্ন তোমরা করো।
এমনি গতানুগতিক আমরা মাধ্যমিক লেভেলে বা উচ্চ মাধ্যমিক লেভেলে বইতে যেভাবে করা আছে এখানকার ক্ষেত্রে সেরকম কিন্তু গেলে হবে না। কারণটা কি? কারণ কম্পিটিটিভ ম্যাথ আর একাডেমিকের ম্যাথের মধ্যে অনেক পার্থক্য। একাডেমিক ম্যাথের ক্ষেত্রে আমরা দেখো এক্স ধরে অঙ্ক করেছি, কিন্তু 99% কেসে কম্পিটিটিভ যে ম্যাথ, সরকারি চাকরির পরীক্ষা যে ম্যাথ, সেখানে এক্স ধরার কোনো প্রয়োজন হয় না। সেখানে কি হয়, ইউনিটারি প্রসেস, মানে 2 যদি 40 হয় 4 মানে কত হবে, এরকম ধরনের। আমরা এতে কি করেছি, ধরি 2x মানে 40 হলে x হচ্ছে 40/2 হবে, তাহলে আমাদের মোট সংখ্যা ছিল 4x, x এর ভ্যালু নিয়ে গিয়ে ওখানে বসাতাম। সেগুলো এখানে করলে ভাই হবে না। এই কথাটা কাদের জন্য বলছি, যারা নতুন নতুন কম্পিটিটিভ ফিল্ডে এসছো এবং এই টেকনিকটাকে যদি তুমি অ্যাপ্লাই করতে না পারো, যে স্যার আমি এই টেকনিকটা ধরতে পারছি না, এই টেকনিক যদি ধরতে না পারো, তখন গিয়ে তোমার মনে হবে যে অঙ্ক করতে স্যার আমার বেশি সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো অ্যারিথমেটিক যেভাবে সাজানো আছে তোমাকে সেভাবে করলে তুমি একটা জায়গা পাবে। হ্যাপাজার্লি এইটার পরে তুমি যদি এখানে চলে আসো, এইটার তারপরে যদি এটা করো, তারপরে যদি এটা করো, তারপরে যদি এটা করো, এরকম করলে হবে না স্যার। কারণ কি? কারণ হচ্ছে এখানে এই যে পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন, এই যে পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন, স্যার এই দুটো চ্যাপ্টারের উপরে সব কিছু নির্ভর করছে, এই দুটো চ্যাপ্টারের উপরে। চ্যাপ্টারের উপরে স্যার সবাই নির্ভর করলে অন্য চ্যাপ্টার করার কি দরকার, এই দুটো চ্যাপ্টার করলেই তো অঙ্ক হয়ে যেত না। এই দুটো চ্যাপ্টারে তুমি যা টেকনিক ভাই শিখবে, টেকনিক, অঙ্ক করার টেকনিক, উত্তর বের করার টেকনিক, প্রসেস যা এইখানে শিখবে, তার উপরে নির্ভর করে পুরো জিনিসটা নির্ভর করছে। কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কোনো ভাই গতানুগতিক সূত্র জানার কোনো প্রয়োজন হয় না। স্পেশাল রেশিওর কিছু টেকনিক, পার্সেন্টেজের কিছু টেকনিক জানলে পুরো এই পর্যন্ত তোমার পুরো কমপ্লিট হবে। শুধুমাত্র রেশিও প্রপোর্শন এবং পার্সেন্টেজের চ্যাপ্টারের যে কনসেপ্ট টেকনিকটুকু আছে, ওইখান থেকে তোমার তৈরি হবে বাকি চ্যাপ্টারগুলো পুরো। ঠিক আছে, এরপরে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ সিস্টেম, অ্যাভারেজ, নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, মিক্সার অ্যালিগেশন, এরা এদের মতো চলে। মিক্সার অ্যালিগেশন হচ্ছে একটা চ্যাপ্টারে বলা হয়, কিন্তু অ্যালিগেশনটা হচ্ছে ভাই একটা প্রসেস। অ্যালিগেশন কোনো অঙ্কর চ্যাপ্টার নয়, অ্যালিগেশন হচ্ছে একটা অঙ্কের উত্তর বের করার একটা সিম্পলেস্ট ফর্ম। অ্যালিগেশন দেখো তুমি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো জায়গাতে অ্যালিগেশন বলে কোনো চ্যাপ্টারই পড়োনি। অ্যালিগেশন হচ্ছে অঙ্কের উত্তর বের করার একটা টেকনিক। ঠিক আছে, যেটা শুধু মিক্সার চ্যাপ্টারে অ্যাপ্লিকেশন হয় এরকম নয়, পার্সেন্টেজ চ্যাপ্টারেও অ্যালিগেশনের অ্যাপ্লিকেশন আছে, রেশিও প্রপোর্শন চ্যাপ্টারেও আছে, সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারেও অ্যালিগেশন আছে, টাইম, স্পিড এবং ডিস্টেন্স। আচ্ছা, মিক্সার অ্যালিগেশনটা দুটো জায়গাতে হয়ে গেছে না ভাই? আচ্ছা, দুটো জায়গাতে হয়ে গেছে, এটা বাদ দাও। ঠিক আছে, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম, স্পিড, ডিস্টেন্স, প্রবলেম অন ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, রেস, সার্কুলার মোশন। ঠিক আছে, ওকে, হয়তো একটা চ্যাপ্টার মিস গেলেও যেতে পারে, দেখে নাও। যাই হোক, এইটাই হচ্ছে পুরো ফরম্যাট। তুমি যেখানে যে স্যারের কাছে পড়ো, যেখানে পড়ো, আমি তোমাকে ফ্রি অফ কস্ট আমাদের চ্যানেলেই পুরো প্লে লিস্ট ভাই বানানো আছে। তুমি যদি ওই প্লে লিস্ট একবার তৈরি করে নিতে পারো না, তুমি যে কোনো আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষা তোমার একটাও আটকাবে না ভাই। এবং ওটা তোমাকে করতেই হবে, সেটা আমরা আসছি। এবারে বলছি কি, এই যে ভাই এতগুলো চ্যাপ্টার আছে এবং এর সঙ্গে দেখো এটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, যেভাবে সাজানো আছে তুমি সেভাবেই করবে। অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে দেখো প্রথম হচ্ছে তুমি করবে জিওমেট্রি, তারপরে করবে কোঅর্ডিনেট জিওমেট্রি। কারণ জিওমেট্রির অ্যাপ্লিকেশান এই মেনসুরেশানে এবং দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক মেনসুরেশনের ক্ষেত্রে, পরিমিতির ক্ষেত্রে জিওমেট্রির অ্যাপ্লিকেশান আছে। এবং এই যে যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে সবথেকে বেশি প্রশ্ন হয় স্যার জিওমেট্রিতে। মিনিমাম প্র্যাকটিস তোমাকে করতে হবে, 400 বেশি প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। গলাটা একটু খারাপ আছে, একটু কনসিডার করে নাও। এবং এই যে 10টা 11টা ভাই চ্যাপ্টার দেখছো না, অ্যারিথমেটিকের তুমি যে 30টা চ্যাপ্টার দেখলে, তার থেকে বেশি হচ্ছে অঙ্ক হয় এখানটাতে এক একটা চ্যাপ্টারে। এক একটা চ্যাপ্টার থেকে জিওমেট্রি থেকে মিনিমাম তোমাকে 500 প্রশ্ন করতেই হবে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 100 প্রশ্ন, মেনসুরেশন 2D থেকে মিনিমাম 300 প্রশ্ন,
মেনসুরেশন 3D থেকে প্রায় 250খানা প্রশ্ন, অ্যালজেব্রা থেকে প্রায় 350খানা প্রশ্ন, ট্রিগনোমেট্রি থেকে প্রায় 400 প্রশ্ন, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে 100 প্রশ্ন, স্ট্যাটিস্টিক্স থেকে 100, পারমুটেশন কম্বিনেশন থেকে 100, প্রবাবিলিটি 100, ডেটা ইন্টারপ্রিটেশন হচ্ছে দেখো 100। টোটাল কত হলো দেখো 500, 600, 600 3 900, 9 10 11, 11 12, 12 3 15, 15 15 5 20, 20 আর দেখো 4 24, মানে অলমোস্ট 2500 প্রশ্ন যদি আমি বলি তোমাকে অ্যাডভান্স ম্যাথ থেকে 2500 প্রশ্ন তো অ্যাটলিস্ট তোমাকে করতে হবে। এবার এই 2500 প্রশ্ন করতে যাওয়ার আগে তোমাকে প্রত্যেকটা ফরম্যাটের কনসেপ্ট বুঝতে হবে। জিওমেট্রির এত হিউজ একটা সিলেবাস, মিনিমাম তোমার এইখানটাতে দেখো কনসেপ্টই বেরোবে অন্তত 20 থেকে 30টা রকমের। এবং অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে অ্যারিথমেটিকে তোমাকে যেটা বলেছিলাম এখানে তার পুরো উল্টো ভাই। অ্যারিথমেটিকে তোমাকে কি বলেছিলাম, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। অ্যাডভান্স ম্যাথে তোমাকে সমস্ত সূত্র মুখস্থ রাখতে হবে, তবে গিয়ে তুমি অ্যাডভান্স ম্যাথে একটা বেস্ট জায়গাতে যেতে পারবে। ঠিক আছে ভাই। অ্যারিথমেটিকের ক্ষেত্রে এই যে 30টা চ্যাপ্টার, অন অ্যান অ্যাভারেজ তোমার মিনিমাম, আমি তোমাকে যদি খুব কমও বলি 200 কোশ্চেন হচ্ছে অ্যাভারেজ তোমাকে করতে হবে। দেখো 200 কোশ্চেন তো আর সব চ্যাপ্টারে হবে না। যেমন তোমাকে বলি এর চ্যাপ্টারে 200 প্রশ্ন করার দরকার নেই, এখানে 50টা করে কোশ্চেন করলেই হবে। এখানে 50টা, এখানে 50টা। প্রফিট লসে মিনিমাম তোমার 150খানা কোশ্চেন বেরোবে, ডিসকাউন্টে 50টা কোশ্চেন, সিম্পল ইন্টারেস্টে 100 কোশ্চেন বেরোবে, কম্পাউন্ড ইন্টারেস্টে 100, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট মিলিয়ে আরও মিনিমাম 50টা প্রশ্ন বেরোবে, মিক্সার অ্যালিগেশনে 100 প্রশ্ন। এরকম করে টোটাল যদি ভাই দেখো না, যে কোনো জায়গাতে তুমি পড়ো, যে কোনো বইয়ের কথাতে পড়ে আসছি, যে কোনো জায়গাতে পড়ো অলমোস্ট এই 5000 প্রশ্ন উইথ কনসেপ্ট এটা তোমাকে রেডি করতেই হবে। 5000 প্রশ্ন তো হবেই হবে তোমার, কারণ দেখো তুমি অ্যাডভান্স ম্যাথে অটোমেটিক্যালি 2500 প্রশ্ন পেয়ে গেছো। অ্যারিথমেটিকের 30টা চ্যাপ্টার, 30টা চ্যাপ্টারের মধ্যে আমি কোনো চ্যাপ্টারের 100টা 50টা এইভাবে প্রশ্ন ধরিও যদি, তো সেখানে তো অ্যারিথমেটিকের ক্ষেত্রে 3000 প্রশ্ন তো দাঁড়াবে। 5000 প্রশ্ন তোমাকে করতেই হবে যদি তুমি ঠিকঠাকভাবে সঠিক জায়গাতে পড়াশোনা ভাই করছো। না হলে স্যার এইটা আমার কঠিন লাগছে, ওইটা আমার বুঝতে পারছি না, ওইটা আমার দ্বারা হবে না, ওইভাবে ভাই চলবে না। এখন দিন এমন জায়গাতে আসছে তুমি যে অ্যাডভান্স ম্যাথ ভাববে যে তুমি পড়বে না, না, সিম্পল গ্রুপ ডির পরীক্ষা, স্টেটের গ্রুপ ডি, কনস্টেবলের পরীক্ষা, সেখানে কিন্তু অ্যাডভান্স ম্যাথ দিচ্ছে এবং জিওমেট্রি থেকে প্রশ্ন দিচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার, কারণ অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে জিওমেট্রিটাকে মানা হয় একটা স্ট্যান্ডার্ড জায়গা। মেনসুরেশন 2D 3D থেকে প্রশ্ন আসতো, অ্যালজেব্রার টুকটাক প্রশ্ন আসতো, কিন্তু সেটা এখন কিন্তু জিওমেট্রির ক্ষেত্রে ভালো মতো প্রশ্ন দিচ্ছে এবং প্রশ্ন সরাসরি সিজিএল, সিডিএস এবং হচ্ছে বিভিন্ন সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা সেখান থেকে নিয়ে এসে এখানে টুকে দিচ্ছে। ভবিষ্যতে দেবে না এই গ্যারেন্টি তোমাকে কেউ দিতে পারবে না। এর মধ্যে একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায়, অনেকে তৈরি করেছে, ওই 4-5টা কঠিন ম্যাথের প্রশ্নের জন্য কি অসুবিধা হবে নাকি? অবশ্যই অসুবিধা হবে। আজকে 4-5টা প্রশ্ন দিয়েছে, তুমি আমার কথা আবারও মিলিয়ে নেবে। আজকে 4-5টা প্রশ্ন দিয়েছে, অদূর ভবিষ্যতে ওটা 10টা হয়ে যাবে। তাহলে তুমি কি পরপর এরকম ছাড়তে থাকবে সারা জীবন, যে আমি এই পরীক্ষাটাতে স্যার আসেনি, এই পরীক্ষাটাতে স্যার আমি ছেড়ে দিই, পরবর্তীকালে যদি আসে তাহলে আমি ফেল করব, সেখান থেকে এক্সপিরিয়েন্স নেব, পরের বারে পড়বো, তার পরের বারে হচ্ছে ভাই স্যার আমি পরীক্ষা দিতে যাব। বছরের পর বছর চোখের সামনে দিয়ে ভাই চলে যাবে, কোনোদিন কল্পনা করতে পারবে না, আন্দাজ করতে পারবে না। ঠিক আছে, এই জন্য বারবার বলছি কোনো অপরচুনিটি ভাই মিস করা যাবে না। তার জন্য আগে থেকে যত রকমভাবে নিজেকে তৈরি করা যায় ওটা তোমাকে তৈরি করতেই হবে। এটা হচ্ছে মাথার মধ্যে বসিয়ে নাও। এবং আমি সবসময় বলি তুমি আমার সঙ্গে 6টা মাস থাকো, তোমার যদি প্রিপারেশান টপ লেভেলে না পৌঁছে দেই তো তুমি আমাকে বলবে। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে বলেছিলাম, যেটা বলছি ভালো করে শোনো, এক্ষেত্রেও তোমাকে যেটা বলছি ভালো করে শোনো, পরিশ্রম করার ভাই চেষ্টা করো। কোনো জায়গাতে
25টা প্রশ্ন করিয়ে দিয়ে একটা চ্যাপ্টার শেষ, 30টা কোশ্চেন করিয়ে দিয়ে একটা চ্যাপ্টার শেষ, পুরো ঠকে যাবে ভাই, একবারে পুরো ঠকে যাবে। যেখানে পড়বে মিনিমাম 100-150 প্রশ্ন যদি না হয়, তাহলে কিন্তু তুমি ওখান থেকে জানবে কোনো রকম বেনিফিটেড হবে না। ঠিক আছে? এরকম ধরনের কথা তুমি আবারও শুনতে পারো, স্যার একটা চ্যাপ্টার থেকে তো মাত্র একটাই প্রশ্ন আসবে, তার জন্য 150 প্রশ্ন করতে হবে। ভাই পুরো সাবজেক্ট থেকে যতগুলো চ্যাপ্টার ততগুলো কোশ্চেন তোমার পরীক্ষাতে থাকবে না, কিন্তু তার থেকে বেশি পরিমাণ টপিক, বেশি পরিমাণ চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তুমি ভালো করে ভেবে দেখো, যে কোনো পরীক্ষা নিয়ে নাও, রেলের পরীক্ষা কটা প্রশ্ন আসবে? 30টা আসবে প্রিলিতে। মেন্সে কটা? 35টা। টোটাল মিলিয়ে চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে কটা? কটা বলো? টোটাল মিলিয়ে চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 30-32টা। স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা নিয়ে নাও, কটা প্রশ্ন থাকে ম্যাথের? 25টা প্রশ্ন থাকে। কতগুলো চ্যাপ্টার? 30-35টা চ্যাপ্টার। সিজিএল, সিএইচএসএল যে কোনো পরীক্ষা নাও, প্রিলিতে 25টা প্রশ্ন, চ্যাপ্টার কটা? 30টা চ্যাপ্টার। এবং কোনো চ্যাপ্টার থেকে তুমি এক সময় 2টো প্রশ্ন পেয়ে যেতে পারো। তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার সার্চ করো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, ব্যাংকের তোমার রেলের পরীক্ষায় এলসিএম এইচসিএফ অ্যাভারেজ থেকে 5টা প্রশ্ন দিয়ে দিয়েছে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোনো প্রশ্নই নেই। এসএসসির প্রশ্ন দেখে নাও, এসএসসির প্রশ্নতে প্রফিট লস থেকে প্রশ্ন দিয়েছে 4-5টা, অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্নই নেই। মেনসুরেশন 2D থেকে কোনো প্রশ্নই দেয়নি। এরকম হতেই পারে কোনো একটা ইয়ারে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 3টা প্রশ্ন দিয়েছে, 5টা প্রশ্ন দিয়েছে, এইবারে কোনো প্রশ্নই দেয়নি রেলের পরীক্ষাতে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে। তাহলে তুমি কি করবে? তুমি তাহলে পড়ে যাবে না? ভাই প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে যেটা বলছি একবার শোনার চেষ্টা করো। অনেক জায়গাতে ভাই ছুটে বেরিয়েছো, আর যদি ছুটে না বেরিয়ে থাকো, প্রথম যদি এখানে এসেছো, যেটা বলছি একবার শুনে নাও, শর্টকাট অ্যাপ্লাই করার চেষ্টা করো না। যে টপিকটা, যে সাবজেক্টটা কঠিন মনে হচ্ছে, তুমি প্রথম চেষ্টা করবে ওইটাকে ভালো করে রেডি করার। একবার করছো, পারছো না, আবার করো। হাল যদি ছেড়ে দাও, একটা জিনিস মনে রাখবে, কম্পিটিটিভ ফিল্ডে এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্ন নয় যে ওই একই প্রশ্ন অনেকেই ছেড়ে দিয়েছে, আমার 2 নাম্বার কম হলে ঠিক আছে। 1 নাম্বার কমের জন্য তোমার চাকরি মিস হয়ে যাবে ভাই। প্রিলি ক্লিয়ার করলেও 1 নাম্বার কম রাখার জন্য তোমার ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম থাকবে না। অতএব একটা নাম্বার হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টাইপ তোমাকে পড়তে হবে। পার্সেন্টেজে যতগুলো টাইপ হয়, প্রফিট লসে যত ধরনের প্রশ্ন হয়, টাইপ ভাই কমন পেয়ে যাবে। যে ধরনের টাইপ তুমি করে যাবে, ওই টাইপের হুবহু তুমি কমন পেয়ে যাবে, কিন্তু সেম অঙ্ক তুমি এক্সপেক্ট করবে না। কিন্তু সেম টাইপের প্রশ্ন তুমি দেখো, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তুমি চেক করো, যে কোনো পরীক্ষার প্রশ্ন চেক করে নাও, সেখান থেকে টাইপ যত ধরনের হয় সেই সেম টাইপের প্রশ্ন তুমি অবশ্যই পরীক্ষা হলে দেখতে পাবে। রেয়ার কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা আধটা প্রশ্ন থাকে যেগুলো টোটালি আউট অফ কনটেক্সট, ঠিক আছে, দরকার নেই ওটা করার। 30টার মধ্যে তুমি যদি ভাবো যে আমি 26+ কোশ্চেন অ্যাটেম্প করতে পেরেছি, বা কোনো পরীক্ষাতে 90% প্রশ্ন যদি তুমি ম্যাথের কথা বলছি, 30টার মধ্যে 27 তুমি যদি ঠিক করতে পেরেছো, তাহলে তুমি জানবে যে বেটার পজিশনে আছো। আর একটা জিনিস, শুধু ম্যাথ নিয়ে তো ভাই তুমি পরীক্ষা দিতে যাবে না, তোমাকে অন্যান্য সাবজেক্টেও সেম ফোকাস দিতে হবে, এবং টার্গেট এটাই থাকবে যত বেশি পরিমাণ স্কোর করা যায় সেটা আমি করব। নাকি কমেন্ট করে বেড়ায়, স্যার এখান থেকে এইটুকু পড়লে হবে, এইটুকু পড়লে হবে। সব সময় এই ধরনের ভাই ধারণা কেন? এইটুকু পড়লে হবে, স্যার এইটা পড়ে নিলে হবে, তার মানে তুমি আর বেশি পড়তে চাইছো না। এখানে ভাই ওইসব চলবে না। তুমি সামহাও একটা পরীক্ষাতে প্রিলি যদি পাস করেও যাও না, সামনে গিয়ে হোঁচট খাবে, এটা গ্যারেন্টি। কিন্তু একবার নিজেকে যদি ভালো করে তৈরি করে নাও, একবার তৈরি করো ভাই, 6 মাস টাইম নাও, একবার তৈরি করো, দেখবে তারপরে তুমি কিভাবে পরীক্ষায় পাস করবে, দেখবে কনফিডেন্স তৈরি হয়ে যাবে তোমার মধ্যে। ঠিক আছে, এই গেল হচ্ছে অ্যাডভান্স। এর পরে যেটাই আসি, যে অনেক কমেন্ট আমি দেখি যে স্যার আমি স্পিডে অঙ্ক করতে পারছি না। স্পিডে অঙ্ক করার প্রথম যে টেকনিক, সেটা হচ্ছে তোমাকে অঙ্কের যে প্রসেস আছে, অঙ্কের যে হচ্ছে এই যে ইউনিট ধরে অঙ্ক করা, মানে কোনো একটা ধরো আমি বললাম এটা হচ্ছে 5 ইউনিট, মানে হচ্ছে দেওয়া আছে 35, তাহলে এখানে আমি বলবো 7 ইউনিট মানে কত হবে? 5 ইউনিট মানে 35 হলে 1 ইউনিট মানে নিচে 5, 7 ইউনিট মানে হচ্ছে ইন্টু 7,
5 7 35 7 7 হচ্ছে 49 হবে আমাদের অ্যান্সার। এই জিনিস এইটা হচ্ছে তোমাকে ফার্স্ট টেকনিক শিখতে হবে। টেকনিকটা ভাই তুমি কোথা থেকে শিখবে? তুমি তো আর একা একা শিখতে পারবে না। এই জিনিসটা আমি প্রচুর জায়গায় দেখেছি যে সেলফ স্টাডি করো। যে বা যারা এই ধরনের জ্ঞান দেয় তাদের 99% লোক হচ্ছে কোনো না কোনো কোচিংয়ে পড়েছে, কোনো না কোনো ইউটিউব চ্যানেল ভালো করে ঘেঁটেছে, কোনো না কোনো টিচার বা কোনো না কোনো দাদা বা দিদির সঙ্গে তার একটা যোগাযোগের মাধ্যমে সে হচ্ছে জিনিসগুলো জেনেছে যে কিভাবে পড়তে হয়। এটা সবার দ্বারা ভাই সম্ভব নয়। ঠিক আছে? তুমি যদি ইতিহাস ধরে নাও, প্রত্যেকটা যোদ্ধার কাছেই তাদের একটা করে গুরু ছিল। প্রত্যেকের। সেটা হচ্ছে কোনো বিশাল বড় যোদ্ধা হতে পারে, তুমি বিশাল বড় খেলোয়াড় হতে পারে, তারও কোচ থাকে। এরকম নয় যে কোনো কোচের থেকে খেলোয়াড় ছোট, বা কোচ হচ্ছে সব, মানে কোচের হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিশাল কিছু হাই, তার তুলনায় তার শিষ্য হচ্ছে অনেক কম রেকর্ড করা। তুমি যাকে খুশি ধরে নাও, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি থেকে ধরে ধরে নাও, তাহলে কি কোচের থেকে কি তার শিষ্যর হচ্ছে কি বেশি স্কোর থাকতে পারে না? কোচ হচ্ছে তোমাকে রাস্তাটা দেখাবে, যে তুমি কোন রাস্তায় গেলে ভুলটা কম করবে। এটা হচ্ছে একটা কোচ তোমাকে গাইড করবে। তোমাকে সঠিক রাস্তায় কিভাবে তুমি প্রিপেয়ার্ড হবে সেটা তোমাকে দেখবে, তোমাকে হচ্ছে কোচ শেখাবে। তোমাকে খেলতে হবে, তোমাকেই হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তোমাকেই হচ্ছে যুদ্ধে নামতে হবে। সেটা কিন্তু তোমাকে কেউ শিখিয়ে দেবে না। এবার সেটা কোথা থেকে তৈরি হবে? সেটা তুমি ডে বাই ডে নিজেকে যেভাবে তৈরি করবে সেটা রিফ্লেক্ট হবে ভাই তোমার খাতাতে। এই জন্য অবশ্যই এই যে প্রসেসগুলো ভাই তুমি শিখবে, এটা কারোর না কারোর পাশ থেকে তোমাকে ভাই শিখতে হবে, কোনো টিচারের পাশ থেকে। সেটা পেড ব্যাচ হতে পারে, সেটা ফ্রি ব্যাচ হতে পারে, শিখতে তোমাকে হবেই। নিজে নিজে সব শিখে নেবে বললে হবে না। ঠিক আছে ভাই? এটা গেল হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছু টেকনিক, স্পেশাল টেকনিক তোমাকে জানতে হবে, না হলে তোমার উত্তর বের করতে দেরি হবে। স্পেশাল টেকনিকের মধ্যে একটা কি, একটা হচ্ছে ইউনিট ডিজিট হচ্ছে চেক করা। উত্তরের ইউনিট ডিজিট চেক করলে তুমি হচ্ছে উত্তর অনেক তাড়াতাড়ি বের করতে পারো, পুরো গুণ ক্যালকুলেশন না করে। ঠিক? মানে একক স্থানের অঙ্ক, ধরো কোনো জায়গার অপশান আছে এইভাবে, অপশান হচ্ছে ধরো এইভাবে 3259, অপশান বিতে আছে 4372, অপশান সিতে আছে 7135, আর একটা ধরো অপশান ডিতে আছে হচ্ছে 4891। এটা শুধুমাত্র আমরা ওই প্রশ্নের ইউনিট ডিজিটগুলোর ক্যালকুলেশন করে বলতে পারি যে এখানে উত্তর কোনটা হবে। তোমার মনে প্রশ্ন আছে, স্যার দুটোতে যদি উত্তর এরকম হয়, এর ক্ষেত্রেও 2 আছে, তাহলে তার জন্য আবার এক্সট্রা টেকনিক আছে। সেটা হচ্ছে কি, কোনো কোনো সময় আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব, ডিজিট সাম বা ডিজিটাল সাম। এই একটা একটা টেকনিক তোমাকে শিখতে হবে, তবে গিয়ে অঙ্কে তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে। এটা একদিনের জিনিস নয় ভাই। একদিনে স্যার আমি ইউনিট ডিজিট শিখে নিলাম, একদিনে হচ্ছে আমি ডিজিটাল সাম শিখে নিলাম, একদিনেই হচ্ছে স্যার আমি এই অঙ্ক করে নেবো, একদিনের জিনিস নয়। তোমাকে লাগাতার বারংবার প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো মাথার মধ্যে তোমার অটোমেটিক্যালি আসবে। তুমি যদি একবার দুবার করো না, যদি একবার দুবার করো, পরীক্ষা হলে গিয়ে তোমার মাথাতেই আসবে না এটা ইউনিট ডিজিটে করা যেত, এটা ডিজিটাল সামে করা যেত। ডিজিটাল সাম করার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা অ্যাপ্লাই করে উত্তরটা বের করা যেত। এটা একদিনে হবে না। এরপরে তোমাকে কি করতে হবে? 4 নাম্বার, যেটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলোর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাই কি, তুমি অঙ্ক জানো না এটা নয়। যারা হচ্ছে অলরেডি অনেকদিন প্রিপারেশন নিচ্ছ, এই কথাটা তাদের জন্য। যারা নতুন তারা এই ভুলটা করবে না, সেই জন্য বলা। তুমি অঙ্ক জানো না এটা নয়। যখন এরকম ধরনের কোনো জিনিস তোমার চোখের সামনে চলে আসে, এরকম ধরনের জিনিস যখন তোমার চোখের সামনে চলে আসো, এইগুলো কাটাকাটি স্যার কিভাবে করব, এটা কাটাকাটি হবে না আলাদা ব্যাপার, কিন্তু এই যে এই ধরনের জিনিস যখন সিম্পলিফাই করার সময় আসে, তখন হচ্ছে তোমরা ঘাবড়ে যাও। কারণ কি? তখন হচ্ছে তোমার কাছে কয়েকটা জিনিস মনে পড়ে না। সেটা হচ্ছে কি, কোনো সংখ্যার নামতা। আমরা যে নামতা, আমাদের নামতা কত, 1 থেকে নর্মালি 20 পর্যন্ত নামতা পড়েছো, এবং আর ওদিকে 25-এর নামতা পড়েছো। এই যে নামতাটা, এটা হচ্ছে ভাই তোমাকে
প্রথমে মুখস্থ করে নিতে হবে। নিজেকে নিজে প্রশ্ন করো যে নামতা তুমি পুরো জানো কিনা। 17র নামতা, 19-এর নামতা, 18র নামতা, 13র নামতা, এই নামতা যদি তোমার আটকে যাচ্ছে, একবারেই তোমার যদি মনে না পড়ে 19 সাথে কত হবে, 13 নয়ে কত হবে, 17 সাথে কত হবে, এইগুলো যদি তোমার একবারে মনে না হচ্ছে, অতএব তুমি জানবে যে তুমি অনেক পিছনে আছো। ওটাই হচ্ছে খেলা। কারণ এই একটা সংখ্যা দিয়ে ঝট করে কেটে দেবো, এটা কখনো নামতা না জানলে তুমি হবে না। দ্বিতীয় হচ্ছে কি, তারপরে কি 5 নাম্বার পয়েন্ট, এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলোতে ভাই কখনো ওই কোনো কিন্তু থাকলে করা যাবে না। আমি যদি মুখে 42 আর 57 যোগ করলে কত হবে, এটা যদি আমাকে মুখে মুখে হিসাব না করে খাতায় এরকম করে লিখতে হয়, পাশে লিখলাম 42, পাশে লিখলাম 57, 7 আর 2 9, 5 আর 4 হচ্ছে 9, এরকম যদি লিখতে যাও তাহলে সময় তুমি কোনোদিনই ভাই বাঁচাতে পারবে না। এগুলো সব মাইন্ড ক্যালকুলেশন করতে হবে। মাইন্ড ক্যালকুলেশনটা কিভাবে শুরু করবে, তুমি নর্মালি শুরু করবে একটা করে ডিজিট। স্যার 9 আর 7 কত হবে, 16 হবে। 3 আর 5 কত হবে, 8 হবে। 8 আর 3 কত হবে, 8 3 11 হবে। এইভাবে মাইন্ড ক্যালকুলেশন করতে পারছো না, খাতায় লেখো। খাতায় এইভাবে একদিন বসে লিখে নাও, 9 + 3, 4 + 9, 5 + 3, 7 + 2, 2 + 9, এইভাবে খাতায় লেখো। লিখে প্রথমে হাতে গুনে গুনে করো। 9 স্যার 3 10 11 12, লেখো 12। 5 আর 3 স্যার 5 6 7 8, প্রথম প্রথম লেখো। তারপরে হচ্ছে অটোমেটিক্যালি তোমার স্পিড ভাই বাড়বে, অটোমেটিক্যালি বাড়বে। এটা একদিনের জিনিস নয়। যখন এটা হয়ে যাবে তারপরে তুমি শুরু করো 2 ডিজিট। মানে স্যার 13 আর 5 কত হয়, 19 আর 7 কত হয়, 21 আর 9 কত হয়, এটা শুরু করবে নিজে নিজে খাতায় লিখে। তারপরে কাকে শুরু করবে, 2 ডিজিট প্লাস 2 ডিজিট। 52 আর 54 কত হবে, 13 আর 21 কত হবে, 95 আর 87 কত হবে। অটোমেটিক্যালি তোমার মাথাতে তখন ঘুরবে। এগুলো একদিনে, আবারও রিপিট করছি, একদিনে তৈরি হওয়ার জিনিস নয়। তুমি প্রত্যেক দিন যেরকম পড়ছো, প্রত্যেক দিন সকালবেলা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, যখন তোমার ভাল লাগবে ফিক্স টাইম বের করো। এই সময় আমি হচ্ছে এই ক্যালকুলেশনগুলো আমি করব। এই সময় আমার নামতা মনে নেই, নামতাটাকে মুখস্থ করবো। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। লজ্জা পেয়ে পিছনে চলে গেলে কেউ না কেউ এসে তোমার খাবার খেয়ে চলে যাবে। অতএব তোমাকে এইসব লজ্জা টজ্জা শেখার সময় এইসব জিনিস তোমার সামনে আসা উচিত নয়। আমাকে এটা শিখতে হবে, পরিষ্কার কথা হলো। এরপরে আসবে গুণ। গুণ গুণ মানে অটোমেটিক্যালি সেই নামতা। 9 5 কত, 45, 13 9 কত হবে, 117। এইভাবে হচ্ছে জিনিসগুলো তোমার অটোমেটিক্যালি মাথাতে আসবে। ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে কি, এরপরে 5 হলো। 6 নাম্বারে হচ্ছে দেখো, এটা বলা হয় কিন্তু লিটারালি পারাটা খুব সময় সাপেক্ষ, অসম্ভব নয়, কিন্তু অ্যাপ্লিকেশন রেয়ার জায়গাতে পাবে, না করলেও কোনো অসুবিধা নেই। যোগ গুণ, গুণটা ভালো করে জানলে স্কোয়ারটাও তোমার হয়ে যাবে। স্কোয়ার করার একটা টেকনিক আছে, সেই টেকনিক আমি তোমাকে পরে বলবো। স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট, এই জিনিসটা তোমাকে জানতে হবে। কোনো একটা সংখ্যার ধরো এখানে আমরা বলছি স্কোয়ার কত হবে, আর এখানে স্কোয়ার রুট কত হবে, এইটা। আর 7 নম্বর হচ্ছে এই যে স্কোয়ার, স্যার মোটামুটিভাবে এক থেকে তুমি 30 পর্যন্ত সংখ্যার হচ্ছে স্কোয়ারটা মনে করো। 1-এর স্কোয়ার কত হবে, 2-এর স্কোয়ার কত হবে, 12 স্কোয়ার কত হবে, 13 স্কোয়ার কত হবে। 20 পর্যন্ত তোমার প্রবলেম হবে না, কিন্তু 21 থেকে 25টা তুমি জানবে 625 হবে। কিন্তু 21 থেকে 30 পর্যন্ত যেতে গেলে একটু বেগ পেতে হবে, তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক সেম তুমি মোটামুটি খুব কম হলেও 1 থেকে 20 পর্যন্ত অনেকে বলে, আমি তোমাকে বলছি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার হচ্ছে কি কিউব বার করো, আর কিউব রুটের হচ্ছে টেকনিকটা শিখে নাও, স্কোয়ার এবং কিউব রুটের টেকনিক। স্পিড আনতে তোমাকে এই 7টা পয়েন্টের উপরে সমানভাবে জোর দিতে হবে প্রতিদিন। 1 নাম্বার কি বললাম আর রিপিট করছি, 1 নাম্বার হচ্ছে অঙ্ক করার প্রপার প্রসেস। তুমি যদি এক্স ধরে অঙ্ক করতে যাও সময় বেশি লাগবে। অঙ্ক করার প্রসেস তুমি যে শিক্ষকের কাছে পড়বে, যেখান থেকে গাইড নেবে, যে ইউটিউব চ্যানেল থেকে পড়বে, যে পেড কোর্স থেকে পড়বে, সেখানে তোমার পেয়ে যাওয়া উচিত। ঠিক, এটা হচ্ছে কি অঙ্ক করার প্রপার প্রসেস। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইউনিট ডিজিট কনসেপ্ট জানতে হবে। 3 নাম্বার হচ্ছে ডিজিটাল সাম। তুমি ডিজিটাল সাম মৃন্ময় স্যার সার্চ করো, ডিজিটাল সাম সার্চ করো, যে কোনো টিচারের কাছ থেকে শিখে নাও। শেখাটা হচ্ছে ভাই আমাদের ইম্পর্ট্যান্ট। 3 নম্বর হলো, 4 নম্বর হচ্ছে কি আমাদের নামটা জানতে হবে 1 থেকে 25 পর্যন্ত। 5 নাম্বার হচ্ছে কি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে চুটকিতে আসা চাই।
এটা আমাদের প্র্যাকটিস করতে হবে কিভাবে, এইভাবে পরপর। এখানে যেমন যোগ করলে পরে হচ্ছে 9 থেকে 3 গেলে কত হয়, 12 থেকে 7 গেলে কত হয়, 21 থেকে 17 গেলে কত হয়, 21 থেকে 9 গেলে কত হবে, এইভাবে মুখস্থ। 55 থেকে 52 গেলে কত হবে, এইভাবে মুখস্থ। তোমাকে প্র্যাকটিসটা ভালো করে করলে সঙ্গে সঙ্গে ক্লিক করবে তোমার মাথায়। প্র্যাকটিস না করলে বছরের পর বছর ছুটবে, স্যার স্পিড তো বাড়লো না। ভাই স্পিড বাড়ার কিছু টেকনিক আছে তো। আমি কোনোদিন দৌড়াই না, আজকে যদি আমাকে কেউ বলে 100 মিটার দৌড়ে দেখাও দেখি 10 সেকেন্ডের মধ্যে, জিভ বেরিয়ে যাবে আমার, তাই নয় কি? কিন্তু আমি যদি ওই 100 মিটার দৌড়ের জন্য আগে থেকে প্রপার প্র্যাকটিস করি, তাহলে ভাই আমার কোনো প্রবলেমই হবে না। হয়তো আমি ফার্স্ট আসতে পারবো না, সেকেন্ড আসতে পারবো না, কিন্তু রেস তো কমপ্লিট করতে পারবো। কিন্তু যদি আমি সেই প্রসেসেই না যাই, আমি না শিখি কিভাবে দৌড়াতে হয়, কিভাবে পায়ের মাসলকে স্ট্রেচ করতে হয়, এ যদি আমরা না শিখি, হঠাৎ করে এলাম 200 মিটার 500 মিটার আমি দৌড়ে দেবো, 50 মিটার যেতে পারবে না, উল্টে পড়ে যাবে। আর প্রপার একটা টেকনিক আছে তো, টেকনিক হচ্ছে ভাই এটা। ঠিক আছে, এই এবারে হচ্ছে একদম ভিডিওর শেষে চলে এসেছি। যদি তুমি ফাউন্ডেশনটা রেডি করতে চাইছো ফ্রি অফ কস্ট, তুমি এই যে এখানে 142 প্লাস এখানে আরও 30টা, মানে এখন 70টা মতো ক্লাস হয়ে গেছে, আরও প্রায় 30টা মতো ক্লাস অ্যাড হবে। তুমি এই 200টা 170-80টা ক্লাস তুমি পাবে এখানে। অলরেডি 160টা মতো আছে, নাম্বার সিস্টেমটা করানো নেই। মেনসুরেশন 2Dটা হচ্ছে সেকেন্ড পার্ট বলে একটা পার্ট আছে, মানে কোয়াড্রিলেটারাল থেকে করানো নেই, ওইগুলো আমি করিয়ে দেবো। বাদ বাকি এখানে যেভাবে সাজানো আছে দেখো, যেটা তোমাকে বললাম একটু আগে, প্রসেস অনুযায়ী পরপর যেভাবে হবে, রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ প্রথম দুটো পড়লে, তারপরে হচ্ছে এইগুলো তুমি পড়বে। এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো প্লে লিস্ট বানানো আছে, সেই প্লে লিস্টে গেলে তুমি হচ্ছে এই ভিডিওগুলো পরপর ক্লাসগুলো পাবে। এই ক্লাসগুলোকে ভাই 3 মাস সময় নাও, 3 মাসের মধ্যে পুরো কমপ্লিট করে ফেলো। এরকমভাবে বেসিক থেকে তৈরি করা ক্লাস তুমি পুরো ইউটিউব ঘুরে নাও, তোমাকে আমি চ্যালেঞ্জ করতে পারি অত বেসিক থেকে কোনো জায়গাতে তুমি পাবে না। যাদের অলরেডি বেসিক কমপ্লিট আছে তারা প্র্যাকটিস করো বেশি করে প্রশ্ন, এইটাই তো ব্যাপার। আমার স্যার সব বেসিক জানা, কিভাবে পার্সেন্টেজ ইনক্রিজ বের করতে হয়, কিভাবে রেশিওর টেকনিক বের করতে হয়, রেশিওতে গুণ করে কিভাবে করতে হয়, আমার সব জানা। সব জানা যখন তুমি প্র্যাকটিস করো ম্যাথ, সেখানে টাইপ ওয়াইজ প্রশ্ন দেখো, এইভাবে তুমি প্র্যাকটিস করো, দেখো অটোমেটিক্যালি স্পিড কিভাবে বাড়াতে হবে সেটা তোমাকে বললাম, দেখো অটোমেটিক্যালি তুমি অঙ্কে ভালো স্কোর করা শুরু করবে। ঠিক আছে ভাই, এই গেল হচ্ছে ব্যাপার। এরপরে তোমার যদি মনে হয়, এবার একটা জিনিস তোমাকে বলি, গাইড ভাই তোমাকে নিতেই হবে, না হলে তুমি প্রত্যেক দিন আজকের মুড নেই, কালকের হচ্ছে ভাল লাগছে না, এই করে তুমি দিনের পর দিন টালতে থাকবে জিনিস। কিন্তু যদি তোমার কাছে একটা গোল থাকে যে আমি এত দিনের মধ্যে এই সময়ের মধ্যে আমি সিলেবাসটাকে কমপ্লিট করব, আমার হচ্ছে এই হচ্ছে সিলেবাস, তাহলে কিন্তু তোমার প্রপার ওয়েতে সময় মতো তোমার শেষ হয়ে যাবে। আর না হলে যদি এদিক ওদিক ছুটে বেড়াও, তাহলে কিন্তু সিলেবাস শেষ করা, প্রপার ওয়েতে শেখা, এটা কিন্তু কোনো দিন কমপ্লিট হবে না। এবং আর একটা কথা তোমাকে আমি বলি সবসময়, প্রিপারেশান ফেজের প্রথম 1 বছর 2 বছর যদি ভাই তুমি গাফিলতি দিয়ে দাও না, তারপরে কিন্তু ঘুরে দাঁড়ানো খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে। এই যে যারা আজকের এত ঠকেছো, এত মানে কি বলবো, প্রিপারেশান সেইভাবে নিতে পারোনি, এখন যে কষ্ট করে আবার জিরো থেকে প্রিপারেশান শুরু করবে, এটা কিন্তু ভেবে দেখো এবং অবশ্যই কমেন্ট করো। দেখো খুব কষ্টকর ব্যাপার, কিন্তু এটা তোমাকে করতেই হবে, এটাতে নেগলেক্ট করলে ভাই হবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরপরে দেখো, যদি তোমার মনে হয় একদম লিমিটেড সময়ে ভালো করে তুমি প্রিপারেশান তৈরি করবে, এইটা হচ্ছে আমাদের একটা রেকর্ডেড ব্যাচ আছে। ঠিক আছে, এইটা হচ্ছে কোর্স ফি। এটা তুমি কোথায় পাবে? এটা হচ্ছে তুমি পাবে আমাদের এই পেড কোর্সের মধ্যে রেকর্ডেড বলে একটা অপশান আছে, তুমি সেখানে গেলে এই ব্যাচটা পেয়ে যাবে। এই ব্যাচ আর এই ফ্রি ব্যাচের মধ্যে ভাই কি পার্থক্য? কনসেপ্ট প্রায় সেম, কিন্তু এখানকার কন্টেন্ট হচ্ছে অন্য। 90-80% হচ্ছে কন্টেন্ট আলাদা তুমি পাবে। এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করানো আছে। এবারে তোমাদেরকে এখানে এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখছো তুমি, আর একটা কথা বলে দিই, স্যার আমি তো এসএসসির জন্য পড়বো না, আমি তো স্যার রেলের পরীক্ষা দেবো না, আমি তো শুধু পুলিশের পরীক্ষা দেবো, আমি তাহলে রেলের প্রশ্ন কেন অ্যাটেম্প করতে যাব? ওই দিন ভাই আর নেই। ঠিক আছে, আস্তে আস্তে দিন পরিবর্তন হয়ে যাবে, কখন তুমি বুঝতেও পারবে না। পরীক্ষা দিতে যাবে, রেল থেকে 5টা প্রশ্ন, এসএসসি থেকে 10টা প্রশ্ন দিয়ে 25টার মধ্যে 15টা প্রশ্ন হচ্ছে সেন্ট্রালের পরীক্ষার প্রশ্ন দিয়ে দিয়েছে।
আর এখানে হচ্ছে 10টা প্রশ্ন। এবারে প্রশ্নের হচ্ছে ভাই স্ট্যান্ডার্ড হয়। তুমি যদি স্ট্যাম্প দাগিয়ে দাও, এই প্রশ্ন হচ্ছে রেলের প্রশ্ন। স্ট্যাম্প কোথায় দাগানো যায় জানো তো? স্ট্যাম্প হচ্ছে ব্যাংকের পরীক্ষার যে ধরনের প্রশ্ন হয় সেইগুলোতে স্ট্যাম্প দেওয়া যায়। এটা হচ্ছে ব্যাংকিং পরীক্ষার হচ্ছে প্রশ্ন। কিন্তু তুমি কোনোভাবে এই এসএসসি বলো, রেল বলো, স্টেটের যে কোনো পরীক্ষা বলো, তুমি যদি দেখো যে এটা তো স্যার এসএসসির প্রশ্ন, এটা আমি কেন করব? এই মানসিকতা থেকে ভাই বেরো। 6টা মাস কোনো দিকে তাকাবে না। স্যার এটা তো এসএসসিতে এসেছে, এটা তো রেলে এসেছে, আমি তো রেলের দেবো না, আমি রেলের দেবো, আমি এসএসসির কেন পড়বো? এগুলো একদমই না। যেখানে যে স্যারের কাছে যে ইউটিউব থেকে পড়ছো, একদম চ্যাপ্টার ধরে পুরো উড়িয়ে দাও একবারে। কোনো দেখার দরকার নেই। ঠিক আছে? এইটা মনে রাখবে, তুমি যে একটা গ্রুপ ডির পরীক্ষা দিতে যাবে বা তুমি যে একটা ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাবে বা কনস্টেবলের পরীক্ষা দিতে যাবে, শুধু যে ওই লেভেলের পড়াশুনো করা ছেলেমেয়ের সঙ্গে তুমি কম্পিটিশনে যাবে এটা ভেবো না কখনো। তুমি একদম রেলের গ্রুপ ডির পরীক্ষা, যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রিপারেশন নিচ্ছে সেও গ্রুপ ডি দিতে যাবে। যে এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে, দুবার সিজিএল প্রিলি কোয়ালিফাই করেছে, সেও কিন্তু তোমার গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে। অতএব যে রেলের এসএসসি গ্র্যাজুয়েট লেভেলের মতো প্রিপারেশন নিয়ে রেখেছে, তুমি কি ভাবছো যে আমি শুধুমাত্র গ্রুপ ডির প্রশ্ন পড়ে গেছি, তার সঙ্গে কম্পিটিশনে কোনোদিন আসতে পারবে? এইটা হচ্ছে ভাই একটা বড় প্রবলেম। এই জিনিসগুলোকে মাথা থেকে ইমিডিয়েট বার করে দাও। আমি কনসেপ্ট পড়বো, অঙ্ক করব, সেটা কোথায় এসেছে, কিভাবে এসেছে আমার জানার দরকার নেই। আমি এই লেভেলে পড়েছি, লেভেল বাড়াবো, তারপরে যখন রিভিশন দেবো আবার লেভেল বাড়াবো। এইটা হচ্ছে ভাই প্রসেস। তুমি যে কোনো জায়গায় পুরো কোর্স একটা কমপ্লিট করো। তুমি আমার এখানে কোর্স কমপ্লিট করতে পারো, ফ্রি কোর্স কমপ্লিট করতে পারো, যে কোনো স্যারের কাছে কোর্স কমপ্লিট করো। কোর্স কমপ্লিট করার পরে যখন মক টেস্ট দিতে যাবে, 25টার মধ্যে তোমার 20টা প্লাস 22টা প্লাস প্রশ্ন তোমার জানা থাকবে। 4, 5টা, 6টা যেটা জানা থাকবে না, সেখান থেকে তুমি শিখে নেবে। এটাই তো ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার প্রসেস অ্যাকচুয়াল। বুঝতে পারলে ভাই? এইভাবে হচ্ছে এগো। আশা করছি আগামী 6 মাস পরে এখানেই এসে তুমি কমেন্ট করে যাবে, স্যার এখন আমি, যেমন তুমি দেখো আমার অনেক জায়গাতে কমেন্ট দেখতে পাবে, স্যার আগে অঙ্ক পারতাম না, এখন অঙ্ক করতে ভালো লাগছে, যে অঙ্ক দেখে ভয় পেতাম এখন সেগুলো করতে ভালো লাগছে। এগুলো প্রত্যেক টিচারের পাশেই এরকম ধরনের ভাই তুমি কমেন্ট পাবে। কারণ কোনো টিচারের পাশে কোনো স্টুডেন্ট যদি ভালো করে পড়াশুনো করেছে, এটাই তো তার জেনুইন ফিডব্যাক, যে হ্যাঁ আমি আগে পারতাম না এখন পারছি। ঠিক আছে ভাই? তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করো। অলরেডি জিকে নিয়ে আমরা কথা বলেছি, আজকে ম্যাথ নিয়ে কথা বললাম, 1-2 দিনের মধ্যে বাকিগুলো নিয়েও আমরা কথা বলবো। ঠিক আছে? চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।